আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। এই ভয়াবহ অশনি সংকেতের আলাপটি আমি একজন একটা ফেসবুক পোস্ট দিয়ে শুরু করতে চাই আপনাদের সঙ্গে। ফেসবুক পোস্টটি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। যার এই ফেসবুক পোস্ট, তিনি বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দলে ছিলেন, সিএসএফ যেটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেটা সদস্য ছিলেন, অন্যতম সদস্য ছিলেন। তিনি লিখছেন, বিমান বাহিনীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সত্য। এইবার অন্য ধরনের জঙ্গি ধরা পড়েছে। বিশাল নেটওয়ার্ক, সব বাহিনীতে এরা লুকিয়ে আছে, বিস্তারিত বলবো না। আমি আবার রিপিট করছি, বিমান বাহিনীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সত্য। এইবার অন্য ধরনের জঙ্গি ধরা পড়েছে। বিশাল নেটওয়ার্ক, সব বাহিনীতে এরা লুকিয়ে আছে, বিস্তারিত বলবো না। ইউনূস সরকারের সময় বাংলাদেশে জঙ্গি নাই, জঙ্গি সব নাটক, এইসব বলে জঙ্গিদেরকে এটা একটা চারণভূমি বানানোর চেষ্টা হয়েছিল এবং পাকিস্তানি জঙ্গিরা দেদারসে এই দেশে আসা যাওয়া করেছে। তারই এখন লক্ষণ এই লস্কর-ই তৈয়বা, তার সদস্যরা বিভিন্ন দিকে ধরা পড়ছে বলে জোর আলাপ আছে। আমি শুধু এইটুকু বলবো, আজকে এই ঘটনা যদি আওয়ামী লীগ সরকারের হাত সময়ে ঘটতো বা আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো, তাহলে নিশ্চিতভাবেই যারা জঙ্গিদের পরোক্ষ পৃষ্ঠপোষক তারা নিশ্চয়ই বলতো যে এগুলো সব সাজানো নাটক। আমার হাতে আরেকটা চিঠি আছে, এই চিঠিটা একটু স্পর্শকাতর একটা গুরুত্বপূর্ণ চিঠি, সুতরাং আমি চিঠি কোথাকার কি চিঠি সেটা বলছি না, শুধু আপনারা দেখবেন বিষয় হচ্ছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা পরিকল্পনা সংক্রান্ত। সম্প্রতি গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ, সামি, আবু বক্কর, আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের কপি সংযুক্ত দেওয়া আছে। নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য অথবা স্থাপনা সমূহ, ধর্মীয় উপাসনালয়, বিমানবন্দর, বিনোদন কেন্দ্র সমূহ, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মেও জানা যায়। এ লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনা সময় নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া নজরদারি বৃদ্ধি সহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই চিঠি এবং এর পাশাপাশি পুলিশ যে প্রেস কনফারেন্স করেছে, নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভয়াবহ রকম আশঙ্কার ইঙ্গিত বহন করছে, যেটি এই তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ সরকারের প্রতি। আওয়ামী লীগ নাই, এসবের মধ্যে আওয়ামী লীগের সম্পৃক্ততাও থাকার কথা না। আমি নিশ্চিতভাবেই বলতে পারি ডক্টর ইউনূস সরকার যে শাসন করে গেছে, এই শাসনের ফলশ্রুতি হচ্ছে এগুলো। এবং সেই সময় যারা এসবকে রাজনৈতিক অংশ, যারা জঙ্গিবাদ এবং ধর্মীয় রাজনীতি করে, তাদের পৃষ্ঠপোষকতায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা কাজ করছে সিটিসিসি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা। দেখেন আমাদের সংসদ ভবন, মসজিদ, বিনোদন কেন্দ্র, সেগুলোতে হামলার পরিকল্পনা হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের জারি করা সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন বিএনপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ক্রাইম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। আমি সেই সতর্কতার চিঠিটি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদেরকে জানিয়েছি। তিনি জানান, আমরা এই তথ্য পেয়েছি এবং সিসিটিভি সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তবে সুনির্দিষ্ট করে কোন সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে কিছু জানাননি তিনি। শনিবার বিএনপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উগ্রবাদীদের সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন বিএনপির জঙ্গি দমন ইউনিট সিসিটিভির যুগ্ম কমিশনার। এই সময় তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবেলা করতে পারবো। সিসিটিভিকে তো দুর্বল করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, একেবারে দুর্বল করে গেছে, পারলে এটিকে ভেনিশ করে দিত। কারণ জঙ্গিদের জম যদি বলি সেটা ছিল সিসিটিভি, সিটিটিসি
সেই সিসিটিসি। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। যে চিঠিটির কথা আমি আপনাদেরকে তুলে ধরেছি, ওই বার্তায় নির্দিষ্ট করে কোন সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি সংগঠিত সংগঠনটির সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যের গ্রেফতারের কথা তুলে ধরা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত বার্তায় যেটি বলা হয়েছে আমরা এর মধ্যে জেনেছি। এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধি বিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা নিয়ে জানতে চাইলে মুন্সি শাহাবুদ্দিন বলেন, এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন স্থাপনাগুলোতে আমরা কাজ করছি। দর্শক, এর মধ্যে আপনারা জেনে গেছেন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ভারতের নর্থ ইস্ট পত্রিকা, তারা সংবাদ প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা বাংলাদেশের 3 বাহিনীর মধ্যে অন্যতম বিমান বাহিনী, সেই বিমান বাহিনীতে একটি বড় ধরনের অভিযান চলেছে এবং সেই অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর এবং নর্থ ইস্ট নিউজের খবর যে 11 জন ইতিমধ্যে বিমান বাহিনীর সদস্য ছুটি না নিয়ে তারা পালিয়ে গেছে, আর 10 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, হেফাজতে আনা হয়েছে 10 জনকে, যারা বাংলাদেশে লস্করি তাইবা বা এই ধরনের যে সংগঠনগুলো আছে, তালেবান ধরনের যে সংগঠন, সেই সংগঠনগুলোর সঙ্গে জড়িত এবং বাংলাদেশে বড় ধরনের বিশৃঙ্খলা বা বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হচ্ছিল। বাংলাদেশের বিমান বাহিনীর মতন আমাদের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা আইএসপিআর বা বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। ফলে আমরা এই বিষয়টি নিয়ে বিশদ কোনো আলাপ করতে চাই না। আমরা শুধুমাত্র ভারতীয় পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় যতটুকু এসছে তার থেকে যেটুকু না বললেই নয় যে এরকম একটি আলাপ, খুব জোরদার আলাপ ছড়িয়েছে যে তাহলে এই অংশটি বাংলাদেশে কি করতে চাইছে। একদিকে ডিপ স্টেটের খেলা, অন্যদিকে একটি নির্বাচিত সরকার মাত্র ক্ষমতায় আসলো, সেই সরকারকে চ্যালেঞ্জ জানানো। আবার এই অংশটা ধরেন বাংলাদেশে সংসদ ভবনে একটা হামলা হলো বা বড় কোনো মার্কেটে একটা হামলা হলো অথবা একটা স্কুলে হামলা হলো, তার মধ্যে দিয়ে এরা কি আদায় করতে চায় আসলে। আমাদের এই দেশে, এটা মুসলিম প্রধান দেশ, এই মুসলিম প্রধান দেশে মসজিদ বা উপাসনালয় সেগুলো হামলা করে কিছু মানুষ মেরে ফেললো, তাতে করে কি ইসলাম কায়েম হয়ে যাবে আমাদের দেশে? নাকি এর পেছনে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে, যারা এই দেশটাকে নিয়ে খেলতে চায়, এই দেশের স্থিতিশীলতা নিয়ে খেলতে চায় এবং দীর্ঘমেয়াদী এই দেশে একটা অন্য শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশে এবার যেরকম ইউনুসকে বসিয়ে আমেরিকা তার স্বার্থ হাসিল করে নিয়েছে, ঠিক এরকম স্বার্থ হাসিল করে নিতে চায়। যাক, যে ধরনের সতর্কতার কথা বলা হয়েছে, নিশ্চয়ই প্রতি পদে পদে মানুষ এখন দুশ্চিন্তায় থাকবে। এই অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ট্যাকেল দিতে পারবে, সেই প্রত্যাশায় শেষ করছি। যে আওয়ামী লীগ সরাইতে 16 বছর লাগছে, তাদের সরাইতে নাকি বিএনপিকে সরাইতে নাকি 16 দিন লাগবে না। এই কথা বলার সাহস কেন পায়? কারণ বিএনপির ভিতরে গুপ্ত বহু জামাত আছে। আপনি এখন যদি জামাত আর বিএনপির মানুষদের ইন্টারভিউ নেন, রাজনৈতিক ইন্টারভিউ, শতকরা 95% বক্তব্য হুবহু মিলে যায়। দুইটা রাজনৈতিক দলের 95% বক্তব্য কিভাবে মিলে যায় আপনি আমাকে বলেন? তার মানে হয় জামাত বিএনপি, নাহলে বিএনপি জামাত, তাদের মাইন্ড সেট আপের। এমনকি জামাতের মাইন্ড সেট আপের 30-35% আপনি আওয়ামী লীগের মধ্যে পেয়ে যাবেন। অপ্রিয় হলেও এই কথা সত্য। তার জন্য তো জামাত প্রতিষ্ঠিত হতে পারছে। আমি নিজে শিবিরের নেতার প্রশংসা করতে শুনেছি আওয়ামী লীগের লোকে, নাম সহ বলে দিতে পারবো। কেন করতো তারা? কি কারণে? কোনোদিন আপনি আওয়ামী লীগের লোকদের শুনছেন, ছাত্রলীগ জামাতের লোকদের শুনছেন যে আওয়ামী লীগের কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো ছাত্র নেতার নামে প্রশংসা করে? কোনোদিনই আপনি পাবেন না। এরা ভুলেও তা করে, স্বপ্নেও ভুলেও, এদের রিমান্ডে নিলেও এরা প্রশংসা করবে না। আপনি রিমান্ডে নেন তাও বলবে না। আর আওয়ামী লীগের প্রশংসা করে ভাই। আর বিএনপি, এটা তো কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তাদের সকলের একটা প্ল্যাটফর্ম। তো সেখানে যে শিবির নাই আপনি কেমনে বুঝলেন? সেখানে যে জামাত নাই কেমনে বুঝলেন? সারা এর মধ্যে জামাত মাইন্ড সেট আপের তো থাকবে, তার জন্য জামাত এটা বলতেই পারে। আর বিএনপি তো মুসলেখা দিয়ে আসছে, শুধু তারেক রহমান মুসলেখা দিয়ে আসছে বলে তো অনেক কথাই বলতে পারবে না। তা না হলে জামাতে এতগুলো আসন কিভাবে হয়? জামাতে এই দেশে ইলেকশন হলে মানে আওয়ামী লীগ না থাকলেও তো তাদের এতগুলো সিট পাওয়ার কথা ছিল না। এগুলো অনুরোধের আসর মুসলেখা দেওয়ার কারণে তারা পেয়েছে। এটা তো জামানত থাকার কথা না। আজ পর্যন্ত বিএনপি যে এতবার ক্ষমতায় আসলো, এই সারা জীবন চিৎকার করে আসলো
যে আওয়ামী লীগ গোলামী চুক্তি করেছে, ভারতের একটা চুক্তি তো বললো না যে এই চুক্তিটা গোলামী চুক্তি। এমনকি যে পাইপলাইন তারা ভেঙে ফেলতে বলছিল, যেখানে ভারতীয় পাইপলাইন ভেঙে ফেলবেন বলেছিল, এখান থেকে বাংলাদেশ থেকে তেল গ্যাস চলে যাবে, সেই পাইপলাইন দিয়ে কিন্তু ভারত থেকে ডিজেল আসতেছে। মানে তারা সর্বশেষ যেটা নিয়ে হাউকাউ করলো, চিৎকার চেঁচামেচি করলো, এমনকি চিঙ্কু বামেরা বহু চিৎকার চেঁচামেচি করলো। জামাত শিবিরেরা কই এখন তো বলে না, তারা একটা বাক্য বলতে পারলো না যে ভারতের কাছে এই এই বাক্যর কারণে ভারতের কাছে বিক্রি করা হয়েছে বাংলাদেশকে, দেখলাম না তো। কিন্তু ইউনূসের কাছে যখন বিক্রি হয়েছে এখন ওটা খুব ভালো, এখন খুব ভালো লাগে, খুব আমাদের রিভিউ এখন আর ভারতীয় শাড়ি, ভারতীয় শাল এগুলো আগুন দেন না কিন্তু। হ্যাঁ, কেন দিবে? কারণ হলো যে তার মানে তো এই যে ভারতীয় শাল গেঞ্জি পেটিকোট শাড়ি যে পুরে পিছনের চাদর পুরে, তার মানে বোঝা গেল যে ভারতীয় জিনিস তো তারাই ব্যবহার করতো। আমরা তো আওয়ামী লীগের নেতারা শাল পরতে দেখি নাই, আওয়ামী লীগের বাড়িতে তো দেখি নাই। তার মানে বিএনপির লোকেরাই ভারতীয় জিনিস বেশি ব্যবহার করে। এগুলো রাজনৈতিক ভণ্ডামি, মানুষ তো এগুলো বুঝে না। কাশ্মীর থেকে আনতে পারে না, অতটুকু আকল নাই। এরা কলকাতা থেকে কাশ্মীরি শাল নিয়ে আসছিল ডুপ্লিকেট। কারণ কলকাতায় যত কাশ্মীরি শাল বলা হয়, কারণ আমি অন্তত বাংলাদেশে অনেক নেতাকে, আমি বড় বড় নেতা দুই দলেরই অন্তত ৩০-৩৫ জনকে আমি অরিজিনাল কাশ্মীরি শাল এনে দিয়েছিলাম। অরিজিনাল কাশ্মীরি শাল এত সহজ না। এলো কলকাতা, মানে যারা কাশ্মীরে গিয়েছে তাদের বিষয় আলাদা, যারা যায়নি, রিজভী সাহেব যদি কাশ্মীর না গিয়ে থাকেন বা তার ঘনিষ্ঠ আত্মীয় যদি কাশ্মীর থেকে না এনে থাকেন, অনেকে আবার ভুলে যায় কাশ্মীর থেকে চাদর আনতে, তখন কলকাতা থেকে নিয়ে কাশ্মীরি শাল দিয়ে। যেমন আমারও যখন অনেকেই বলতো কাশ্মীরি শাল আনবে, কাশ্মীরি শাল আসলে অনেক দামি। অনেকেই জানে না যে কাশ্মীরের কথা বলে কাশ্মীরের মানুষ গরিব, মিথ্যা কথা। কাশ্মীরের মানুষ অনেক ধনী, কাশ্মীরের মানুষ অনেক ধনী, চাদর বেছে সারা পৃথিবীতে চলে। কাশ্মীরি শাল ৫০,০০০, ৬০,০০০, ১ লক্ষ, ২ লক্ষ রুপি পর্যন্ত আছে একটা চাদরের, একটা শালের দাম ৫,০০০ রুপি থেকে শুরু। তো এই কলকাতা থেকে তখন ওই ২-৩ হাজার টাকাতে কিনে নেয়, বলে এই যে কাশ্মীরি শাল, ওইটাও হইতে পারে। দিল তো যেমন বাংলাদেশে অনেক লোক আছে না, দিল পেয়ারা পাকিস্তানি। কাশ্মীরে যে সমস্ত মুসলমান থাকে এদের তো দিল হয় পাকিস্তানি না হয় ইরানি। এটা তো নতুন না তো। ইরানে যখন তথাকথিত ইসলামী বিপ্লব হয়, তারপরে দ্বিতীয় নেতাটা কোন দেশে আসছিল? ভারতে। কোথায় আসছিল? কাশ্মীর। ওইখানে গেছিল কেন? এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যে রাইট হ্যান্ড ছিল, নামটা ভুলে গেছি এখন, সে সেই 89-91 এসে, আমার এক্সাক্ট তারিখটা মনে নাই, সে ইরানে এসেছিল, ইরান থেকে কাশ্মীরে এসেছিল। কাশ্মীরে আসার পরেই তো ভারতে এই যে ইসলামী জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছিল কাশ্মীরে। এরা তো বাস করে, এরা তো প্রকাশ্যে এখনো বলে যে তাদের আবার হচ্ছে খোমেনি, তাদের আবার মদিনা। তারা বলেছে তো তারা তারা ভারত মানে না, প্রকাশ্যে বলেছে। পৃথিবীর ভারত একমাত্র পৃথিবীতে, মানে দেশ বিরোধী, নিজের দেশ বিরোধী এত মানুষ কোথাও পাবেন না ভারত ছাড়া। পৃথিবীতে ভারতে যত ভারত বিরোধী আছে এরকম পৃথিবীতে কোনোদিনই আপনি পাবেন না। আমেরিকাতে আপনি আমেরিকা বিরোধী লোক পাবেন না, পাকিস্তানে তো পাবেনই না। খোদ কাশ্মীরে আপনি, শুধু কাশ্মীর না, পুরো ভারতে ভারত বিরোধী লোকে গিজ করে। মানে হাস্যকর ব্যাপার যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শিবির রাজনীতি করবে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামাত রাজনীতি করবে, স্বাধীন বাংলাদেশে নেজামে ইসলাম স্বাধীনতা বিরোধী তারা রাজনীতি করবে, স্বাধীন বাংলাদেশে সেনার পীরের দরবার থাকবে যে বাংলাদেশের নারীদের গণিমতের মাল ঘোষণা করেছিল, স্বাধীন বাংলাদেশে জামাতের অফিস খোলা থাকবে, আর আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যায়। এটা নিয়ে আর কি বলবো? এই দেশের বুদ্ধিজীবী, আমি বারবার বলেছি, এই দেশের মোল্লা মিলিটারি এবং দেশের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে করে না। তারা ভেতরে ভেতরে জেলাস, অথবা তারা আসলেই স্বাধীনতা চেয়েছে কিনা আমার সন্দেহ আছে। অথচ যেদিন দেখবেন এইখানে শিবির, একদিন তো আওয়ামী লীগ ফিরবেই। যত মায়ের, যত বাপের বেটা যতই সুদূর বুদুর করুক, আওয়ামী লীগকে তো ঠেকাইতে পারবে না, ছাত্রলীগকে তো ঠেকাইতে পারবে না। এরা তো ক্ষমতায় আসবে। সেই দিন যখন ছাত্র শিবির নিষিদ্ধ করবে, দেখেন এই দেশের বুদ্ধিজীবীরা কি বলে। আর মোল্লারা তখন মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে সারাদিন এগুলি বলবে। আর মিলিটারিও দেখবেন ভিতরে ভিতরে বুক থাবড়াবে, হায় 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 হায়, ছাত্র শিবির নিষিদ্ধ হয়ে গেলো, গণতন্ত্র খতরে মেয়ে এগুলো হবে। এখন কিছু না, তবে আমরাও সেই দিনে অপেক্ষায় আছি, চাপার ধর্না সোজা করে ফেলবো সবগুলো। কে কোন বুদ্ধিজীবী তখন কি লেখে সেটাও আমরা দেখবো, কোন পত্রিকা কি লেগে তখন এগুলো আমরা মনে রাখবো, আর কোন ব্যক্তি কি বলে, কোন কারা গণতন্ত্রের তখন পাহারাদার হয়ে আসবে আমরা জানবো। আমরা জাস্ট কাট কপি পেস্ট করে দিব, আমাদের বলার দরকার নাই। যেমন যখন বলবে যে জামাত তো নিষিদ্ধ হয়ে গেল, এটা কেমন গণতন্ত্র খতরে, আমি বলবো কি বলবো জানেন? আমি জাস্ট চিঙ্গুবাম ফ্রড মাজারে বক্তব্যটা নকল করে বলবো, আওয়ামী লীগের সমালোচনা করাই ফ্যাসিজম। এটা আমি বলবো যে ছাত্রলীগের সমালোচনা করাই ফ্যাসিজম। যেই দেশের বুদ্ধিজীবীরা বলে জামাতের সমালোচনা করো ফ্যাসিজম, তারপর আপনারা বিশ্বাস করেন যে ওই বুদ্ধিজীবীটা আওয়ামী লীগের পক্ষে থাকবে? বাংলাদেশের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের পক্ষে নেই। আসিফ মোহাম্মদ
সজীব ভূঁইয়া, উনি একজন ছাত্র নেতা এবং উনি কিন্তু এলজিইডির এই ছিলেন, অ্যাডভাইজার হিসেবে ছিলেন। আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া একটা প্রোগ্রাম নিয়েছিলেন, একটা প্রজেক্ট নিয়েছিলেন 27 কোটি টাকায়, যেখানে যুব উন্নয়নের মাধ্যমে ছাত্রদেরকে মানে তরুণদেরকে আপনার অস্ত্র পরিচালনায় ট্রেনিং দেওয়ার জন্য। এটা ইউনুসের এই ছাড়া তো আর হয় নাই। এই যে একটা জঙ্গিবাদকে সশস্ত্র মানে আন্দোলন বা সশস্ত্র আক্রমণের ব্যবস্থার জন্যই কিন্তু এই সরকার কাজ করে গেছে। সুতরাং এই লোককে এখন বিচারের আওতায় আনা উচিত, এই বিচার ইমিডিয়েটলি আনা উচিত। আমার মনে হয় যে সংসদে একটা সিলেক্ট কমিটি করে তাকে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং যে প্রচলিত যে আইন আছে, প্রচলিত আইন হচ্ছে যারা ক্ষমতা অবৈধভাবে দখল করে কিংবা অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার কিন্তু একটা শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে, যে 7 ক ধারা এবং খ ধারা, সেই শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি। উনি তো তাই করছে না। একটা তো আমাদের এখানে জঙ্গি মনোভাবের লোক ছিল এবং জঙ্গিবাদকে কিছু কিছু দল উৎসাহিত করেছে, এটা তো ছিলই। কিন্তু এইটা পালে বাতাস পেল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। ওনার একটা পলিসির মধ্যে ছিল যে দেশের ভিতরে গন্ডগোল করে, আপনার মব করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদের মাধ্যমে একটা অস্থির অবস্থার সৃষ্টির মাধ্যমে উনি কিন্তু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বহুদিন বহুদিন, 1 দিন 2 দিন না, কয়েক বছর উনি আরো ক্ষমতায় থাকার ওনার একটা পরিকল্পনা ছিল। আমি বলি যে আপনি দেখেন যে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উনি একজন ছাত্র নেতা এবং উনি কিন্তু এলজিইডির এই ছিলেন, অ্যাডভাইজার হিসেবে ছিলেন। আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া একটা প্রোগ্রাম নিয়েছিলেন, একটা প্রজেক্ট নিয়েছিলেন 27 কোটি টাকায়, যেখানে যুব উন্নয়নের মাধ্যমে ছাত্রদেরকে মানে তরুণদেরকে আপনার অস্ত্র পরিচালনায় ট্রেনিং দেওয়ার জন্য। এটা ইউনুসের এই ছাড়া তো আর হয় নাই। এই যে একটা জঙ্গিবাদকে সশস্ত্র মানে আন্দোলন বা সশস্ত্র আক্রমণের ব্যবস্থার জন্যই কিন্তু এই সরকার কাজ করে গেছে। তারপরে আপনি দেখেন আইএসআই থেকে, পাকিস্তান থেকে কত লোক আসছে গেছে, তারই কিন্তু একটা রেজাল্ট হচ্ছে আজকে যে এই পুলিশের যে 2 দিন আগে যেটা দিল, জঙ্গিবাদের বীজ আগে থেকেই ছিল, তাকে সেই মহিলা হওয়ার জন্য ইউনূস সাহেব এটাকে এনকারেজ করছে, চেষ্টা করছে। উদ্দেশ্য যে একটাই, দেশের ভিতরে যদি অস্থিতিশীল সিচুয়েশন থাকে তাহলে ওনার এই শাসন ক্ষমতাটাকে আরো দীর্ঘায়িত করা যায়। এটা একটা অত্যন্ত একটা নিকৃষ্ট ধারণা, এবং নিকৃষ্ট মনের লোকেরা এই ধরনের কাজ করতে পারে। এইটা আমি সঠিক বলতে পারবো না, তবে রিজওয়ানা হাসানের একটা প্রোগ্রাম ছিল, সে ফাইন্যান্স করতো একটা গ্রুপকে, তাদের ডিফেন্ডার এই ধরনের একটা গ্রুপকে, প্রাক্তন সেনাবাহিনীর তারা সদস্য ছিল, তাদেরকে উনি ফাইন্যান্স করছেন, এই ধরনের কথা শোনা গেছে। পত্রিকায় দেখছি বলে মনে হয় না, কিন্তু আমাকে রিলায়েবল সোর্স থেকে বলা হয়েছে। অর্থাৎ এই যে কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের টোটাল গ্রুপটাই ছিল যে দেশদ্রোহী, দেশের প্রতি তাদের কোন রকমের দেশপ্রেম ছিল না, তাদের ছিল ক্ষমতা প্রেম, যেভাবেই হোক, যে গ্রুপের মাধ্যমেই হোক। যেমন ধরুন আপনার যে এই যে যারা জিহাদি, যারা সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হলো, ইন্টেনশনালি ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো? দেশের ভিতরে যেন অস্থিতিশীল সিচুয়েশন হয় এবং আপনার মব হয়। এই যে মব করছে, আপনি দেখেন যে প্রথম আলো ডেইলি স্টারে যে মব হইলো, কয়েক হাজার লোক ছিল, সেটা কি ইউনূস করে নাই, অ্যালাউ করে নাই? অ্যালাউ তো করছে, ইউনূস করছে, ইউনূসের যারা সহযোগী ছিল তারা করছে, এবং বহু লোক কিন্তু মারা যেত, 26 জন সাংবাদিক মারা যেত। এখানে বাঁচাইছে আমাদের নুরুল কবির সাহেব, জীবনের রিস্ক নিয়ে যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে, সেদিনকেও কথা হলো। তো খুব ভয়াবহ রকম পরিস্থিতি ছিল। যে লোক 2টা সংবাদপত্র, সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্রকে পুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিছে বলবো এই কারণে, তার হাতে মিলিটারি ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, অনেক কিছু ছিল, সে কিন্তু একটা কিচ্ছু বলে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পত্রিকাগুলো পুরো মানে ভস্মীভূত হয়ে গেল। সুতরাং এই লোককে এখন বিচারের আওতায় আনা উচিত, এই বিচার ইমিডিয়েটলি আনা উচিত।
আমার মনে হয় যে সংসদে একটা সিলেক্ট কমিটি করে তাকে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং যে প্রচলিত যে আইন আছে, প্রচলিত আইন হচ্ছে যারা ক্ষমতা অবৈধভাবে দখল করে কিংবা অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার কিন্তু একটা শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে, যে 7 ক ধারা এবং খ ধারা, সেই শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি। উনি তো তাই করছে, উনি তো এই কাজই করছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য 3 মাস 6 মাসের মধ্যে ইলেকশন দিবে, সেটাকে উনি নানাবিধ প্রক্রিয়ায় এই আপনার কমিশন করে, এটা করে, সেটা করে, শেষের দিকে তো উনি ব্ল্যাকমেইল করছে বিএনপিকে, ব্ল্যাকমেইল করছে যে তুমি যদি এই ভোটে না দাও তাহলে তো ইলেকশন বাতিল করে দেবো। এবং তাদের সহযোগী ছিল তো জামাত যদি তখন ইলেকশনে না আসে তখন তো একদলীয় ইলেকশন হয়ে যায়। এভাবে ব্ল্যাকমেইল করেই তো তারা যে ভোটে রাজি করাইছে। শুধু তার বিরুদ্ধে তো না, তার যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, আপনার সামাজিক মাধ্যমে আছে, গণমাধ্যমে আছে, এবং আমরাও জানি যে অনেক দুর্নীতি তারা করেছেন, কিন্তু কারোর বিরুদ্ধেই কিন্তু কোন রকম তদন্ত শুরু হয়নি। শুরু হয়েছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলমের যারা এপিএস ছিলেন, এই ধরনের তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, এবং দুদক থেকে বলা হয়েছিল যে দুর্নীতির প্রাথমিক উপাদান পাওয়া গেছে। কিন্তু তারপরে কি হলো? তারপরে তার কিছুই হচ্ছে না। আমি ধারণা করি এই চক্রটা, এই ইউনুস চক্রটা, দেশি বিদেশি যার সহযোগীরা মিলে এদের ডিপ স্টেটের সাথে একটা, মানে দেশি বিদেশি ডিপ স্টেটের সাথে একটা সমঝোতা আছে, যার ফলে তারা চুরি চামারি করে গেল, কিন্তু তাদেরকে বিচারের আওতায় এই সরকার আনতে পারতেছে না বা উদ্যোগ নিতে পারতেছে না। এটি একটা দুর্ভাগ্যজনক, যে ভবিষ্যতেও তো এরকম আর গ্রুপ আসবে, লুটপাট করে চলে যাবে। এখানে যে চাষাবাদ করছে জঙ্গিদের, চাষাবাদ করার মেইন কারণ ছিল তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা, ক্লিয়ারলি বোঝা যায়। এখানে আপনার রকেট সায়েন্স হওয়ার দরকার নাই, আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন